শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস হাতের শেষ কার্ডটাও খেলে দিলেন। পরিষ্কারভাবে সেনার বিরুদ্ধে তার হাতের শেষ জমানো কার্ডটা মোহাম্মদ ইউনূস, সুৎখোর মোহাম্মদ ইউনূস কিন্তু খেলেই দিলেন, অনুপায় হয়ে খেলে দিলেন। তার আগে 48 ঘন্টায় 7বার ওয়াকারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় যমুনা ভবন থেকে। এমনই রিপোর্ট বাংলাদেশ মিডিয়াতে বেরিয়েছে। 7বার যোগাযোগের চেষ্টা করা হয়, বাংলাদেশ সেনা কিন্তু রেসপন্ড করেনি। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন যদি কোনো ক্রমে ওয়াকারুজ্জামানকে বশে আনা যায়, তার কারণ মিলিটারির মধ্যে বিভাজনের যে প্রক্রিয়াটা খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরিকল্পনা মাফিক করা হয়েছিল, সেটা যে কার্যকরী করা যায়নি। যে সেনারা যে বাংলাদেশে এই মুহূর্তে সাংঘাতিকভাবে ইউনাইটেড রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে এই মুহূর্তে সেনা টহল চলছে, যেন দেখে মনে হয় যে কোনো জায়গায় ঢাকা থেকেই আমরা কিছু ফোন পেয়েছি, আমি তার ভিত্তিতে বলছি, দেখলে মনে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দেখে মনে হচ্ছে যে সেখানে সেনা এই মুহূর্তে বাংলাদেশ সরকারি ব্যবস্থায় সেনারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। অর্থাৎ জনমনে এই সাইকোলজিটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে সেনারাই অ্যাবসলিউট কন্ট্রোলে রয়েছে দেশে। ওয়াকারুজ্জামান কিন্তু তারপরে কথা বলেনি। সেই বুধবার দরবারি বৈঠক, হেলমেট রুম, সেখান থেকে যে দরবারি বৈঠকটা করেছেন এবং সেই বৈঠকের মেসেজটা তারপর বাইরে এসেছিল পরিষ্কারভাবে, কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করা যাবে না, কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাবে না। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপকে যে আমেরিকার হাতে দিয়ে দিতে চাইছেন মোহাম্মদ ইউনূস নিজে টিকে থাকার জন্য, এবং রাখাইনের করিডোরটাকে জাতিপুঞ্জকে দেওয়ার যে পরিকল্পনার পেছনে রয়েছে তার মানসিকতা যে আমেরিকাকে খুশি করার, সেটাকে পরিষ্কারভাবে না করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। এটাতে বেচাই বিপদে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সাংঘাতিকভাবে মনে ক্ষোভও সাংঘাতিকভাবে জমেছিল। চাকরি নেই, কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ওয়াকারুজ্জামান, এবং ডিসেম্বর ডেডলাইন ইলেকশনে যেটা বিএনপির দাবি ছিল এবং বহু মানুষের দাবি ছিল, সেইটাকে তিনি আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূস কী করলেন একটু ভালো করে খেয়াল করে দিন। ইউনূস স্টেপ 1 যেটা করলেন সেটা হচ্ছে ওই তার ছাত্রদল, অনুগত ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি যারা গড়েছেন, তার প্রধান নাহিদ ইসলাম তিনি এলেন, মানে সপার্শ্বদ এলেন, এবং তারপর সেখানে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন। বেরিয়ে গিয়েই বললেন মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। এটা একদম পরিষ্কারভাবে প্রকাশ হয়ে গিয়ে গেছে। বাংলাদেশের সাংবাদিকরাও সেটা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামকে দিয়ে এই পদত্যাগের বুলিটাকে বাইরে ছড়িয়ে দিয়েছেন, যে রিয়াকশনটা দেখার জন্য। যদি ইউনূস চলে যায় এখন তাহলে কি হবে, একটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে, তো মিলিটারি শাসন ক্ষমতায় চলে যাবে। অর্থাৎ প্রথম সেই কার্ডটা খেলেছিলেন। তারপর যখন দেখলেন যে বহু মানুষ বলছেন যে গেলে যান, কেন যা করেছেন বাংলাদেশকে আপনি শেষ করে দিয়ে চলে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতি দাঁড়িয়ে। এইটা যখন এই পরিস্থিতি গেল, তারপরেই শনিবার মানে বুধবার দিন ওয়াকারুজ্জামান রিভোল্ট করলেন। তারপরে নাহিদ ইসলাম এলেন, নাহিদ ইসলাম পরিষ্কারভাবে পদত্যাগের ব্যাপারটা বাজারে ছড়িয়ে দিলেন। দিয়েই তারপর শনিবার, বুধবার থেকে শনিবার, বৃহস্পতি, শুক্রবার, শনিবার দিন জাতীয় কার্যনির্বাহী সভাটা রেখে দিলেন। অর্থাৎ তার গভর্নিং বডি যে উপদেষ্টা পরিষদের, তাদের সভাটা রাখলেন, এবং তারপর উপদেষ্টা পর্ষদের বৈঠকটা রাখলেন। এই দুটো পরপর শনিবারের ডেভেলপমেন্ট, এবং এই শনিবারের ডেভেলপমেন্টের পর পরবর্তীকালে বিএনপির সঙ্গে দেখা করলেন, আলাদা করে জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করলেন, এবং গতকাল 8টি রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল, যাদের সেভাবে কোনো প্রাসঙ্গিকতা নেই কিন্তু তাদের প্রাসঙ্গিকতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস। তারা খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, জামিয়াত উলামা ইসলাম, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, যাদের প্র্যাকটিক্যালি ভোট ব্যাংক খুবই কম, 1% 2% ভোট ব্যাংক, তাদের ডেকে আবার তাদেরও মাঠে নামানোর চেষ্টা করলেন। জামায়াত ইসলামী যে দলটি রয়েছে সে দলটা একটা দ্বিমুখী ভূমিকা পালন করছে। একদিকে দেখছি যদি ওয়াকারুজ্জামান ক্ষমতায় চলে আসে
তাই তারা পরিষ্কারভাবে তাদের যিনি মুখপাত্র, মানে এই জামায়াতে ইসলামী যিনি মুখপাত্র আমির শফিকুল ইসলাম, তিনি বলছেন সেনাকে কোনোভাবে যেন কেউ বিব্রত না করে, সেনার বিরুদ্ধে কেউ যেন কোনো বিবৃতি না দেয়, নেতিবাচক মন্তব্য থেকে সেনার ব্যাপারে দূরে থাকবে। অর্থাৎ ওয়াকারুজ্জামানকে খুশি করে রাখা হচ্ছে। যদি ওয়াকারুজ্জামান কোনো সময় মিলিটারি অভ্যুত্থান করেন, বাংলাদেশে ক্ষমতা নিয়ে নেন, তাহলে তিনি যেন জামায়াতে ইসলামীর প্রতি একটু সদয় থাকেন। এটা যেমন একদিকে করছেন। দ্বিতীয়ত আরও একটা জিনিস, এই জামায়াতে ইসলামী দলটা, এরা সুযোগ সন্ধানী দল, এরা আবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে পরিকল্পনা করে মোহাম্মদ ইউনূসকে স্থায়ীভাবে রাষ্ট্রপতি করে দেওয়ার দাবিটা তুলছে। একই মুখে একদিকে মেলফিকে খুশি রাখা, আরেকদিকে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূসকে খুশি রাখার জন্য 5 বছরের জন্য মোহাম্মদ ইউনূস যেন পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। জাতীয় নাগরিক কমিটির পরিকল্পনা এবং মোহাম্মদ ইউনূসেরও ইচ্ছে যে তারা ক্ষমতায় এসে মোহাম্মদ ইউনূসকে পাকিস্তানে যাতে প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত করে, কারণ তাদের তো সেইভাবে ফেস নেই। ফলে তো স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসকে আঁকড়ে তারা বেঁচে থাকতে চান। ফলে মোহাম্মদ ইউনূসেরও ইচ্ছে, সেটা জাতীয় নাগরিক কমিটিরও পরিকল্পনা, যে তারা যদি কোনোভাবে নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, জামায়াতের সাহায্য টাহায্য নিয়ে, এককভাবে তারা আসবেন না, তারা জানেন, তাহলে যেন মোহাম্মদ ইউনূসকে তারা প্রধানমন্ত্রী করেন। তাহলে মোহাম্মদ ইউনূস আরও 5 বছর এই বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকতে পারে। এটা দুজনের মধ্যে একটা বোঝাপড়া জায়গা। ওদিকে জামায়াত আরেক ধাপে এগিয়ে তাকে রাষ্ট্রপতির প্রস্তাব দিয়ে গতকাল গত পরশু দিন দুটো মিছিল ডেকে দিয়েছিল। এই মুহূর্তে বাংলাদেশের যে সমস্যা বাঁচে, সংকট, যেখান থেকে পরিত্রাণের উপায়টা কি? কেন প্র্যাকটিক্যালি 7টা ফোন 7বার যমুনা থেকে ফোন গেছে মোহাম্মদ ইউনূসের কাছে, এই ওয়াকারুজ্জামানের অফিসের কাছে, কিন্তু তারা রেসপন্ড করেনি। এদিকে বিএনপির তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা 2বার ফোন করেছিলাম, তারা রেসপন্ড করেন। আর মিলিটারি তরফ থেকে বাংলাদেশে বলে দেওয়া হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে চাই না। কিন্তু সবাই জানেন বাংলাদেশে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান বা মিলিটারির সঙ্গে আন্ডারগ্রাউন্ড বিএনপির একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা আছে। কেউ কেউ বলেন শেখ হাসিনার সঙ্গে তার একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা তো জল্পনা কল্পনা, সেটা প্রকাশ্যে সে নিয়ে কোনো আলোচনা চলে না। কিন্তু যেটা করছেন বাংলাদেশে এই মুহূর্তে ওয়াকারুজ্জামান, মানে যে কার্ডটা নিজে খেলেছেন বাংলাদেশের মিলিটারি, সেটা হচ্ছে বাংলাদেশ বিক্রি করছে মোহাম্মদ ইউনূস। এটা বেশ কিছু মিডিয়া কিন্তু এই নিয়ে প্রচুর প্রচার করছে যে মোহাম্মদ ইউনূস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেটা শেখ হাসিনা দেননি, শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে দেননি, কিন্তু মোহাম্মদ ইউনূস দিয়ে দিচ্ছে। রাখাইন করিডোর বলে একটা করিডোর, সেই করিডোরটাকে ব্যবহার করার জন্য বাংলাদেশ জাতিপুঞ্জকে দিচ্ছে বকলমে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমান যারা কার্যনির্বাহী সরকার রয়েছে, তারা বাংলাদেশের প্রপার্টিটাকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করছে। এই কনসেপ্টটা কিন্তু মোটামুটি বাংলাদেশের অধিকাংশ কনসিয়াস পলিটিক্যাল সিটিজেন যারা, তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে যে মোহাম্মদ ইউনূস আলটিমেটলি ইজ অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এইটা খেয়ে যাওয়াতে এবার মোহাম্মদ ইউনূস কী করবেন? কারণ এটা সাংঘাতিক একটা জায়গা। মানে এখানে মোহাম্মদ ইউনূসের এই গলিপথ দিয়ে বেরোনোটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। মোহাম্মদ ইউনূস যেটা করলেন সেটা আরও খুব ইন্টারেস্টিং করলেন, সেটা হচ্ছে লাস্ট হাতে শেষ কার্ডটা খেললেন। কী কার্ডটা খেলেন? সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বাংলাদেশে করলেন সেটা হচ্ছে যে আমি আওয়ামী লীগকে ব্যান করেছি, নিষিদ্ধ করেছি, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। এই আওয়ামী লীগকে লোকজন তো পছন্দ করেনি, ভারতও পছন্দ করেনি। ফলত আলটিমেটলি দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ এবং ভারত সরকার দায়ী। এটা ঘুরিয়ে বলছে যে যাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি সেই জন্য সেই শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে, আর ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। কেন সেই সময় বাণিজ্য চুক্তি বেশ কিছুটা রদ করেছে ভারত, সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস এত শর্ট এবং শ্রুট, যে কারণে শেখ হাসিনা তাকে বলতেন যে সুদখোর। তো প্র্যাকটিক্যালি রাজনীতিতেও তিনি কিন্তু পলিটিক্সের রাজনীতিতেও কিন্তু সুদটা তুলছেন, সুদটা এইভাবে তুলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে দুটো বিকল্প। একটা হচ্ছে বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপ চলে যাচ্ছে, রাখাইন করিডোর হস্তান্তর হচ্ছে। এইটা করাতে জনমনে যে সাংঘাতিকভাবে মোহাম্মদ ইউনূসের উপর রাগ, যন্ত্রণা, ক্ষোভ, নানান কারণে, অর্থনৈতিক কারণেও জমছিল, লুটপাট, রাহাজানি, ডাকাতি সমস্ত বেড়ে গেছে। ফলে তো মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। ফলে স্বাভাবিকভাবে সেই রাগ, ক্ষোভ, মানে যন্ত্রণাটাকে কমানোর জন্য মোহাম্মদ ইউনূস যেটা করলেন,
হাতের লাস্ট কার্ডটা খেলে দিল। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে টার্নিং পয়েন্ট। সেই কার্ডটা হচ্ছে যে দেখুন, শেখ হাসিনার সরকারের নির্বাচন না করা, নির্বাচনে প্রহসন করা, শেখ হাসিনার সম্বন্ধে বা আওয়ামী লীগ সম্বন্ধে বহু মানুষের প্রচুর যন্ত্রণা ছিল, এবং সেই যন্ত্রণা থেকে জুলাই বিপ্লব হয়েছিল। এই জুলাই বিপ্লবে সবাইকে ইউনাইটেড করেছিল। এক্সট্রিম যারা আলট্রা মানে সাংঘাতিকভাবে উগ্র মৌলবাদী তারা, জামায়াত ইসলামী ফোর্স এবং নতুন সাধারণ যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে উঠে আসছিল, যারা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ হয়েছিল, এদের একটা ইউনাইটেড অ্যাসেম্বল হয়েছিল সেই সময়। মোহাম্মদ ইউনূস সেইটাকে আবার করে রিভাইভ করলেন। কি সাংঘাতিক চিন্তা করে দেখুন, সেই কার্ডটা খেলেন। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি বলে আমাকে এইভাবে হ্যান্ডেল করা হচ্ছে। এক, দুই, ভারত বিদ্বেষী যে জিগিরটা তোলা হয়েছিল, খেয়াল করে দেখবেন গত জুলাই থেকে ডিসেম্বরে সাংঘাতিকভাবে বাংলাদেশে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, পাকিস্তান আমাদের বন্ধু, এই যে কনসেপ্টটাকে মোহাম্মদ ইউনূস খাইয়ে দিয়েছিল, এটা স্তিমিত হয়ে গিয়েছিল গত 3-4 মাস। গত 3-4 মাসে মোহাম্মদ ইউনূসকে বলেছেন, সাধারণ মানুষ বলেছেন যে অনেক তো ভারত বিদ্বেষী জিগির করলেন, এবার আমাদের আপনি কী দিচ্ছেন, সে দিয়েছেন সেই হিসেবটা আমরা করতে চাই। এবার কাম টু দ্য পয়েন্ট। এই জায়গা থেকে আবার ব্যাক টু প্যাভিলিয়ন করলেন মোহাম্মদ ইউনূস, করার চেষ্টা করলেন বলবো না, করার চেষ্টা করলেন। আওয়ামী লীগের কার্ডটা ফেলে দিল আর ভারত বিদ্বেষী জিগিরটাকে আরেকবার তুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং করেই দেখুন কি শয়তান এবং সুড আপনাদের বলছি আমি। এই সমস্ত ঘটনাটা অনুসন্ধান অনুশীলন করে আমি তথ্যের ভিত্তিতে আপনাদের কাছে এই প্রতিবেদন, এই রিপোর্টটা পেশ করছি বাংলাদেশ নিয়ে। যে এবার এখন কিন্তু আর পদত্যাগের কথা বলছেন না সমস্ত পরামর্শদাতারা, তারা বা উপদেষ্টা মণ্ডলী যারা সদস্য, তারা বেরিয়ে যখনই প্রেসের কাছে মিট করছেন, না উনি তো পদত্যাগের কথা বলেননি। আচ্ছা, তাহলে নাহিদ ইসলাম কি মিথ্যে কথা বলেছে? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ এনসিপি যিনি প্রধান, জাতীয় নাগরিক কমিটির যিনি প্রধান, তিনি 2 ঘন্টা বৈঠক করে বেরিয়ে এসে বলেন মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন। আবার দুদিনের মধ্যে, এটা বোধহয় বৃহস্পতিবার হয়েছে, শনিবার দিন তার উপদেষ্টা মণ্ডলীরা বলতে, পরামর্শদাতা মণ্ডলী এবং তার যারা মুখপাত্র, তারা বলতে শুরু করলেন না উনি তো পদত্যাগের কথা বলেন। অর্থাৎ পদত্যাগের কার্ডটা 48 ঘন্টা বাজারে খাইয়ে একটু সেন্টিমেন্ট তৈরি করি, আবার সবাইকে বলেন না উনি তো পদত্যাগ চাইছেন না। তার মধ্যে সমস্ত পার্টিগুলোকে মিটিংয়ে ডেকে নিয়েছেন, বুঝেছেন যে ওয়াকারুজ্জামান যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিচুয়েশনটা কিন্তু এখন খুব ভোলাটাইল হয়ে গেছে। কারণ মিলিটারি কিন্তু একটা বুঝিয়ে দিচ্ছে ভাবে যে কোনো সময় আমরা ক্ষমতা নিয়ে নেব, এবং সাংঘাতিকভাবে মিলিটারি টহল বাংলাদেশের প্রত্যেকটা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে আমরা প্রচুর ফোন পাই, তার ভিত্তিতে আমি আজকে এই তথ্যটা বলছি। এর মধ্যে আওয়ামী লীগ আবার একটা রোদের ওপর বিস্ফোরণ। সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের তিনি বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের অবস্থা খুব কঠিন। ফলত স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনূসের বলার একটু সুযোগ হয়ে গেছে যে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। ভারত কিন্তু কোনো রিয়াকশানটা করছে না, কিন্তু মোহাম্মদ ইউনূসের এখন সিচুয়েশন হচ্ছে আমেরিকাকে খুশি করে সেন্ট মার্টিন দ্বীপ দেবো কিনা, রাখাইন করিডোর আমরা কি দেবো কিনা। এই যখন একদিকের সিচুয়েশন চলছে, ঠিক অন্যদিকে সমস্ত পার্টিগুলোকে ইউনাইটেড করে আবার আওয়ামী লীগ বিদ্বেষের লাস্ট কার্ডটা মোহাম্মদ ইউনূস খেললেন। কিন্তু এটাই লাস্ট কার্ড। মোহাম্মদ ইউনূসের দুটো অপশান হাতে তিনি চাইছিলেন। জামায়াতে ইসলামীকে দিয়ে বলেন যে কিছু না হোক আমাকে 5 বছরের জন্য রাষ্ট্রপতি করা হোক, আর ওদিকে জাতীয় এনসিপি ন্যাশনাল পার্টি, যেটা জাতীয় নাগরিক পার্টি, সেইটাকে দিয়ে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পদ। এই দুটো অপশানের জন্য মোহাম্মদ ইউনূস খেলছিলেন। সেটা যে ওয়াকারুজ্জামান বুঝতে পেরেই কিন্তু ফাইনাল হুইসেলটা ব্লো করে দিয়েছেন। ওয়াকারুজ্জামান কিন্তু এখন কোনো কথাও বলছেন না, ফোনও হচ্ছেন না। বেজায় বিপদে পড়েছেন মোহাম্মদ ইউনূস। আর ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে যখন আমি সর্বশেষ পরিস্থিতিটা বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যে রিপোর্ট বাইরে ইলেকট্রনিক্স মিডিয়া, এই বাংলায় প্রচুর মিথ্যে রিপোর্ট বেরোচ্ছে, ফলস রিপোর্ট বেরোচ্ছে, বাংলাদেশে মিলিটারি অভ্যুত্থান হয়ে গেছে, মিলিটারি ক্ষমতায় নিয়ে গেছে, কিচ্ছু হয়নি। এখন বাংলাদেশে ওয়াকারুজ্জামান এখন শুধু সাজো আগাড়ি নিয়ে করে দিচ্ছে, তাতেই প্যানিক স্ট্রিকেন হয়ে মোহাম্মদ ইউনূস এখন এইসব কার্ডগুলোকে খেলছেন।